আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন 14 লুই, 15 লুই, 16 লুই, 18 লুই। উত্তর হবে 16 লুই। ফ্রান্সের সম্পত্তি করের নাম কি? উত্তর হবে টাইলে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। বাস্তিল দুর্গের পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। ফরাসি চার্জ আদায় করতে উত্তর হবে টাইদ। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। প্রশ্ন, দার্শনিকদের অভিধান গ্রন্থটি রচনা করেন ভলতেয়ার। প্রশ্ন, কাকে ইউরোপের মুক্তিযোদ্ধা বলা হয়? উত্তর হবে নেপোলিয়নকে। কোড নেপোলিয়নের কতগুলি বিধি আছে? 2287টি। বার্লিন ডিগ্রি জারি হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল রুশো। নেপোলিয়ন প্রথম নির্বাসিত হন এলবা দ্বীপে। দুই দিকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। গ্যাবেল কি? ফ্রান্সের লবণ করকে গ্যাবেল বলা হয়। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1789 খ্রিস্টাব্দে। আমিরাস চুক্তিটি কার? ফরাসি সম্রাট 14 লুই। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা কে? মন্তেস্কু। ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? উত্তর লিখবে 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কবে কোড নেপোলিয়ন প্রচলিত হয়? 1804 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। তিনি রয়েছে 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তিনি কথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক ও অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক, শ্রমিক, সাকুলত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। লাল সন্ত্রাস কি? ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। সন্ত্রাসী রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন যা সন্ত্রাসী রাজত্ব বা সন্ত্রাসী শাসন নামে পরিচিত। পোড়ামাটি নীতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশি সম্মুখ যুদ্ধে এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাদের সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনীদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বদিবসের রাজত্ব কি? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা 18 লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা স্বদিবসের রাজত্ব নামে পরিচিত। নেপোলিয়নের যুগ কাকে বলে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দের প্রথম কনসাল হিসাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের স্বয়ংময় কর্তা। এই পর্বে তাকে কেন্দ্র করেই ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে। তাই এই সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। বার্লিন ডিগ্রি কি?
নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিগ্রি। এতে বলা হয়, 1. ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2. এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। 4 থেকে 7 থেকে 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রতিবর্ষের মান 4 করে 4 গুণ 2 = 8। টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো। বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো। ভূমিকা: ফরাসিরা ষোড়শই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেয়। এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বাস্তিল দুর্গের পতন 1 দিয়ে পয়েন্ট করবে রাজার পদক্ষেপ। প্রবল চাপের পড়ে ষোড়শই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। 2. প্যারিসের পরিস্থিতি: এ সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7 থেকে 8 হাজার মানুষ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্তি করে দেয়। গুরুত্ব: বাস্তিলগুলো ছিল স্বৈরা শাসনের প্রতীক। বিনা বিচারে বহু নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো। বাস্তিলের পতনে রাজতন্ত্র ও বিধানতন্ত্রের ওপর তীব্র আঘাত নেমে আসে। প্যারিসের শাসন ক্ষমতা বুর্জোদের হাতে চলে যায়। প্যারি কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চালাতে থাকেন। উপসংহার: ফ্রান্সের চরম স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন একটা যুগের পতন ঘটায়। ঐতিহাসিক গুডউইন বলেছেন, বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বে স্বাধীনতার উন্মেষকাল হিসাবে চিহ্নিত। পরের প্রশ্ন: ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ভূমিকা: 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি ষোড়শই স্টেট জেনারেল অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্তরা যারা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ: তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবের ব্যাপকভাবে অংশ নেয়। 1. খাদ্যাভাব: 1789 খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসের হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6,000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদে অভিযান করে। রুটিচাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2. রাজতন্ত্র শবযাত্রা: আন্দোলনকারী নারীরা 6ই অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সে দেশের নারীরা তাদের সক্রিয়তার প্রমাণ দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু প্রিন্টিং মিস্টেক, তোমরা লিখবে না। কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? নেপোলিয়ন সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন। কোড নেপোলিয়ন এক আইনসমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। আইনসমূহের শ্রেণীবিভাগ: কোড নেপোলিয়নের মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য: কোড নেপোলিয়নের দ্বারা এক আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। 2. সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3. যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4. ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5. সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6. ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। ত্রুটি: কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন 1. এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2. স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 3. পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। 4. শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। উপসংহার: কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লবপ্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেয়। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছে।
পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। ভূমিকা, 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলেনুভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ট্রাফালগারের যুদ্ধের গুরুত্ব। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1. ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবহর ধ্বংস করে। এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। 2. নেপোলিয়নের স্বপ্নভঙ্গ। সাম্রাজ্যবাদী নেপোলিয়ন সুবিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা এই যুদ্ধের পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পরাজিত করার বিষয়ে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। 3. ফরাসি নৌবহর ধ্বংস। ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়। ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। 4. মর্যাদা নষ্ট। ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণ নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপে যে অপরাজয়ে নেপোলিয়নের ধারণা গড়ে উঠেছিল তা নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। 5 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন তথা প্রশ্নের মান রয়েছে 8। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, পরের পয়েন্ট করে মেন পয়েন্ট ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা বা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। দেখে নাও, আমি আজকে স্ক্রল ডাউন করে তোমার কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার, দেখে নাও ভালো করে। 3 দিয়ে পয়েন্ট করবে রুশো। 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদিরো ও ডি ইলেমবার্ড। 5 দিয়ে পয়েন্ট করবে ফিজিওক্যাটস গোষ্ঠী। পরের প্রশ্ন, 1790 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো, বা আসতে পারে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। ক দিয়ে মেন পয়েন্ট করে রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। ভালো করে দেখে নাও। খ দিয়ে মেন পয়েন্ট করে সামাজিক কারণে 1 দিয়ে পয়েন্ট করবে যাজক বা প্রথম শ্রেণী। 2 দ্বিতীয় শ্রেণীর। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী। ভালো করে দেখে নাও। গ দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ, 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 দিয়ে পয়েন্ট করে উপকূল ধ্বংস। 3 দিয়ে পয়েন্ট করে ব্যয় ভার। 4 দিয়ে রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। ভালো করে দেখে নাও। 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয়। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রশ্ন তোমরা পড়বে। টিকা লেখো টেনিস কোর্টের শপথ, টিকা লেখো সন্ত্রাসী রাজত্ব, টিকা লেখো ফরাসি সংবিধান সভা, আর তোমরা পড়বে নেপোলিয়নের রুশ অভিযান, নেপোলিয়নের পতনের কারণ। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।